বাংলাদেশ থেকে মোহাম্মদ আবু আবিদ রয়েছেন এবং ভারতের যারা অতিথিরা তাদের কাছেও আমি যাব। মোহাম্মদ আবু আবিদ, আমি ঝন্টু বড়াইকে শুধু একটু কারেক্ট করি। আপনি বলছিলেন যে আমারও একটু মনে হচ্ছে অমানবিক। ভারত সরকার খুব স্পেসিফিক্যালি বলে দিচ্ছে, ভারত সরকার বলছে ঝন্টু বড়াইক যে আমরা লেভেল প্লেইং ফিল্ডে চলে এলাম। মানে এতদিন ধরে নিন ঝন্টু বড়াইক আপনাকে আমি প্রচুর সুবিধা দিচ্ছিলাম, খাবার দাবার সব কিছু দিচ্ছিলাম, আর তার বদলে আমার যখন প্রয়োজন হচ্ছে বা আমাকে আপনি কিচ্ছু দিচ্ছেন না, উল্টে আপনি পেছন থেকে বলছেন না ভারত আমার শত্রু। कैसे चलेगा ऐसे? মোহাম্মদ আবু আবিদ, বন্ধুত্ব একতরফা হয় না, যুদ্ধ একতরফা হয় না, বদমাইশি একতরফা হয় না, কিন্তু যেটা হয় তা হলো টানা উস্কানি দেওয়া। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হয়ে মোহাম্মদ ইউনূস সেই উস্কানিটা দিয়ে বোধহয় আপনাদের ইকোনমিটাকে ধসিয়ে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন। এটা কি আপনি মানেন? ময়ূক, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমেই আসলে আপনার কাছে একটি অনুরোধ জানাবো যে আমি যতক্ষণ কথা বলবো আপনি উপস্থাপনার এতটুকু এথিক্স অন্তত মেনটেন করবেন যে আমার কথা বলার সময়টাতে আপনি অন্তত কথা বলবেন না। আমি কথা বলবো না, কিন্তু আমি আপনাকে পথসভা বা নিজের পডকাস্টের মতনও টানা বলতে দেব না। আপনার অনুষ্ঠানে যেহেতু এটি আমার প্রথম অংশগ্রহণ, আমি প্রথমেই আপনাকে বলে নিতে চাই যে আপনার সম্পর্কে একটি কথা আমি বলতে চাই, দয়া করে ব্যক্তিগত ভাবে নেবেন না ময়ূক। আমাদের কয়েক বছর আগে আমাদের একজন ভাইরাল হুজুর তার ওয়াজ মাহফিলে বলেছিলেন যে চিল্লাই কি মার্কেট পাউন যাইবো, কিন্তু আসলে আপনি প্রমাণ করে দিলেন যে চিল্লাই মার্কেট পাউন যায়। মানে ভারতের এত প্রথিত যশা সাংবাদিক থাকার পরেও ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশের সমালোচিত বলি বা আলোচিত বলি, মার্কেটিং স্ট্র্যাটেজিতে আপনি কিন্তু এখন বৃহৎ ভাবে বাংলাদেশের মিডিয়া অঙ্গনে তথাপি আমাদের বন্ধু বান্ধবের আলাপে আড্ডায় সব জায়গায় আপনি জড়িত এবং আপনি আপনাদের দেশের মার্কেটিং স্ট্র্যাটেজি এত বাজে হলো কেন দাদা? শুরু করেছেন সেই চমৎকার জায়গাটিতে আমি যাব যে আপনি বাংলাদেশের প্রতি কখনো অমানবিক হতে চান না। আমি যদি আপনাকে প্রথমেই মনে করিয়ে দেই যে আপনি ডিসেম্বরই আমাদেরকে সাবধান করেছিলেন বা আপনার প্রয়াস ছিল বা আপনার আশা ছিল ডিসেম্বরে 2024-এর ডিসেম্বরে থাকবে না, বাংলাদেশ থাকবে না। আপনি নিশ্চয়ই জানেন যে এটি বাংলাদেশে ব্যাপক হারে এই ডায়লগটি প্রচার পেয়েছে। আরেকটি ব্যাপার, আপনার প্রশ্নে যাওয়ার আগে আমার প্রথম বক্তা বা প্রথম অতিথি তার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি বলেছেন 530টি স্থল বন্দর দিয়ে। আমি তো আসলে ভিডিও দেখতে পাচ্ছি না, অডিওতে যদি আমি ভুল না শুনি, আমি একটু বলে নিতে চাই যে 530টি না, আমি ওটি গুগল এবং উইকিপিডিয়া করে দেখছিলাম যে ভারতের সাথে আমাদের চালুকৃত স্থল বন্দর 24টি এবং 2টি প্রস্তাবিত ছিল গত সরকারের আমলে। সেই 24টি স্থল বন্দরের উপরে আপনারাও, এটা আপনার দেশের পত্রিকার খবর, আমি বলে দিই একটু আপনাকে অ্যাড করে দেই। আপনার দেশের একাধিক পত্রিকা গতকালও খবরটা দিয়েছে ভারতের 530টা স্থলবন্দর এফেক্টেড হচ্ছে। এতে কথা চিন্তা করছেন দুটি দেশ, আমি অস্বীকার করছি না। আপনি অনুষ্ঠানটি যে চমৎকার একটি লাইন দিয়ে শুরু করেছেন যে কোনো মাই তার সন্তানদের অনিষ্ট চায় না, প্রতিবেশী দেশ হিসেবে আপনারাও আমাদের অনিষ্ট চান না। কিন্তু আমি একটি জায়গায় বলতে চাই যে আপনি বলেছেন আমাদের সরকার প্রধান কিন্তু যদি সেভেন সিস্টার্স নিয়ে তার প্রথম বক্তব্য আমি আলোচনা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যদি শব্দটা উচ্চারণ করেছেন, যদি ভারত আমাদের দেশে অস্থিতিশীলতার চেষ্টা করে, তখন তিনি বলেছেন যে তাহলে সেভেন সিস্টার্স, কিংবা যেহেতু সেভেন সিস্টার্স আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত, আমি মনে করি এটা অত্যন্ত কূটনৈতিক একটি লাইন যে ভারত যদি আমাদের দেশকে অস্থিতিশীলতার চেষ্টা করে তখন সেভেন সিস্টার্সও অস্থিতিশীল হয়ে পড়বে। তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে এবং সে অনুষ্ঠানে তিনি বক্তব্যের প্রসঙ্গক্রমে বলেছেন যে চট্টগ্রাম বন্দর কিংবা চট্টগ্রাম পুরো বিভাগটাই কতটা ইম্পর্টেন্ট, নট অনলি ফর বাংলাদেশ, এটা ভারতের জন্য অনেকটা ইম্পর্টেন্ট জায়গা।
তিনি ব্যবসায়িক ভাবে, আমি লাইনগুলো পড়ছিলাম, আসলে আমি তার লাইনগুলোকে কোট করছিলাম যে তিনি কি লাইন বলেছেন, আমি ওটি বারবার গুগল করে দেখছিলাম যখন আপনারা আলোচনা করছিলেন, যে তিনি অত্যন্ত ব্যবসায়িক একটি মন্তব্য করেছেন। এটি আসলে কোনো পারস্পরিক বিরোধী বলে আমি মনে করি না। আমাকে আবিদ ভাই, আমি আপনাকে এতক্ষণ বলতে দিলাম, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছেন, আমাকে খারাপ ভাববেন না, আমি সরি চেয়ে নিচ্ছি আপনার থেকে। আবিদ ভাই, আমি একটা জিনিস আপনাকে বোঝানোর জন্য বলছি, মানে আপনারা খুব ইন্টেলিজেন্ট, খুব স্ট্র্যাটেজিক, খুব সবকিছু মানলাম, কিন্তু একজন ব্যবসায়ীর বাংলাদেশের ঢাকা থেকে একটা জামা বানাতে 100 টাকা লাগতো, একটা লরি বা একটা ট্রাক ভাড়া করে পেট্রাপোলে পৌঁছাতে বা বেনেপোলে পৌঁছাতে লাগতো আরো 50 টাকা ধরিন। সে এখন আর বেনেপোল পেট্রাপোলে পৌঁছাতে পারবে না আবিদ ভাই, সে ট্রাকটা নিয়ে তাকে যেতে হবে 500-600 কিলোমিটার দূরে চট্টগ্রামে সেই ট্রাকটা, সেখান থেকে আবার মিস্ত্রি ভাড়া করতে হবে, শ্রমিক ভাড়া করতে হবে, সেই ট্রাক থেকে মাল নামাতে হবে, 3 দিন অপেক্ষা করতে হবে, ট্রাকটাকে হয় ছেড়ে দিতে হবে বা মাটিতে মালগুলো রেখে দিতে হবে। যদি বর্ষাকালে ভিজে যায়, আমি জানি না, শুনে নি, চট্টগ্রাম থেকে কলকাতা যাবেন, কলকাতাতে আবার বন্দর থেকে জাহাজ করে, বন্দর থেকে, আর জাহাজে নিশ্চয়ই 5টা মাল আসবে না, অনেক মাল আনতে হবে। আপনার প্রশ্ন আমি প্রথমেই বুঝতে পেরেছি, মানে আমি এটা কি ধরনের ইন্টেলিজেন্স, কি ধরনের বুদ্ধিমত্তা? 30 সেকেন্ড আমাকে একটু প্লিজ বলুন দাদা, এটা কি ধরনের বুদ্ধিমত্তা? নিজে যে ডালে বসেছেন সেই ডাল কাটছেন। টেনে আনি দাদা, আপনি একটু শুনুন। আপনার প্রিভিয়াস একটি কথা যদি আমি টেনে আনি, যে 1971 সালে উপকারের পরেও এই দেশে কেন ভিন্ন মত বা ভারতীয় বিরোধী মত আপনারা দেখতে পান, তার জন্য আমি দায় করি বাংলাদেশের সরকারের চেয়েও বেশি দায়। এর পিছনে দায় কিন্তু ভারতের। কেন ভারতের আমি বলি, 1971 সালে উপকারের পরে আপনি একটা মানুষকে উপকার করলেন, তারপরে তাদের সামান্য বিষয়গুলোতে আপনারা যখন নাক গলান, তাদের ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে আপনারা যখন বিবৃতি দেন, আপনারা কিছু হলেই আপনাদের ফরেন মিনিস্ট্রি থেকে উই আর কনসার্ন। হোয়াট? কেন আপনারা কনসার্ন হবেন? আমরা তো 1983 সালে যখন নেলি গণহত্যা হয় আসামে, 1992-তে যখন বাবরি মসজিদ ভাঙার পর পুরো ভারতে দাঙ্গা ছিল, আমরা তো বলিনি উই আর কনসার্ন। আমরা তো 2002-তে গুজরাটের দাঙ্গায় বলিনি উই আর কনসার্ন। আমরা তো দিল্লির দাঙ্গায় বলিনি 2020-এ উই আর কনসার্ন। তাহলে আপনারা আমাদের ছোটখাটো ব্যাপারগুলোতে যখনই দাদাগিরি দেখাতে আসেন, আপনি মনে রাখবেন এই জাতি কিন্তু বীরের জাতি। এই জাতি কিন্তু যুদ্ধ করে একটি দেশ পেয়েছে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। এই আপনি যেটি বলেছেন আমাদের অর্থনীতি। আবিদ ভাই আপনার প্রশ্ন আমি বুঝেছি, আপনার পয়েন্ট একদম আমি বুঝেছি।